ডক্টর আলাউদ্দিন দফাদার মহাশয় উনি ভ্যালিডেশনটা পরিচালনা করুন। নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার নমস্কার নমস্কার। ধন্যবাদ সকলকে এতক্ষণ পর্যন্ত আমাদের সুন্দর একটা পরিবেশে সবাইকে উপস্থিত থাকার জন্য। এর আগেও আমরা এই বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করেছি, অবজার্ভ করেছি আমাদের কলেজে, কিন্তু আজকের লেকচারটা অ্যাকচুয়ালি আমার খুব ফ্রুটফুল লেগেছে। এত সুন্দর ছবি ভিডিও দিয়ে আমি সত্যি অভিভূত আজকের লেকচার দিয়ে। তো আমি জিনিসটা বলি প্রথমেই, স্যার যেগুলো যা বললেন আমি একটু স্মরণ করে দিই আমাদের ছাত্রছাত্রীদের এবং আমাদের সহকর্মীরা যারা আছেন। স্যার প্রথমে একটা ওয়ার্ড এখানে লিখেছেন পলি, তারপরে মার। আমরা পলিমার কথাটা শুনেছি, প্লাস্টিক কথাটা জানি। পলি মানে উনি বললেন মেনি, মার মিনস ইউনিট। এটা একটা সাংঘাতিক জিনিস, অর্থাৎ অনেকগুলো জিনিস এক জায়গায় জড়ো হয়ে পলিমার তৈরি হয়, যেটা আমরা দেখলাম। এটা খুবই ইন্টারেস্টিং। উনি যেটা বললেন যে প্রথমেই শুরু করলেন যে প্লাস্টিক যেখানে সেখানে আমরা জড়ো করে ফেলি, চারিদিকে ছড়াই, এটা আমাদের ব্যাড হ্যাবিট, ভেরি ব্যাড হ্যাবিট। পুকুরে, পন্ডে, লেকসে সব জায়গায় ছড়িয়ে ফেলি আমরা। তারপরে স্যার একটা রিপোর্টিং দেখালেন ফরিদাবাদে, যেখানে নাকি একটা গরুর পেট থেকে 71 কেজি প্লাস্টিক পাওয়া গেছে। এটা একটা ডেঞ্জারাস জিনিস, ভীষণ ডেঞ্জারাস আমাদের সোসাইটি এবং আমাদের এই ওয়ার্ল্ডের ক্ষেত্রে। এরপরেই উনি বললেন মাইক্রোপ্লাস্টিক নিয়ে। উনি দেখালেন যে আমাদের গঙ্গা যে নদী, তার একটা শাখা অলকানন্দা, আমরা সবাই পড়েছি জিওগ্রাফিতে। অলকানন্দায় নাকি মাছের পেটে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। এটা একটা খুব খুব খারাপ জিনিস আমাদের সোসাইটির পক্ষ থেকে। এটা আবিষ্কার করেছেন নাকি IIT মুম্বাইয়ের গবেষকরা। আমি সম্ভবত এটা পড়েছিলাম, এটা নিউজে বেরিয়েছিল, পড়েছিলাম আমি। যাই হোক, এটা মাইক্রোপ্লাস্টিকটা আমাদের সোসাইটির যে সমস্ত মানে প্রেগন্যান্ট মহিলা আছে তাদেরও খুব ক্ষতি করে। মাইক্রোপ্লাস্টিক ক্ষতি করছে মানবদের স্টোমাকে, লিভার এটসেট্রা। আমরা দেখলাম, স্যারের কাছ থেকে শুনলাম। সো আমাদের সবাইকে অ্যাওয়ার হতে হবে এই মাইক্রোপ্লাস্টিক সম্পর্কে, মেনলি প্লাস্টিক সম্পর্কে। স্যার বিভিন্ন ভিডিও দেখালেন। একটা ভিডিওতে দেখলাম যে হিমালয়, অনেকেই বেড়াতে যাই আমরা, সেখানে হিমালয় থেকে যে নদী প্রবাহিত হচ্ছে, জলের চাইতে প্লাস্টিক বেশি। এটা সত্যি আমাদের দুর্ভাগ্যের বিষয়। হিমালয় এমন একটা জায়গা আমাদের ভারতবর্ষে, যেটা আমাদের গ্লোবাল ওয়ার্মিংয়ের ক্ষেত্রে খুব ক্ষতি করছে। মানে সত্যি সাংঘাতিক। ভিডিওটা আমি অবাক হয়ে গেছি দেখে। এরপরে স্যার একটা দারুণ পদ্ধতি বললেন যে রিসাইক্লিং অফ ওয়াস্ট প্লাস্টিক, মেনলি MCT, মেকানিক্যাল, কেমিক্যাল অ্যান্ড থার্মাল প্রসেস। আরও একটা উনি বললেন যে বায়োলিসিস বলে একটা পদ্ধতি আছে, যেটা হিট কন্ডাকশনের মাধ্যমে আর কি করা হয়। স্যার অনেক কথাই বললেন। প্রাইমারি ওয়াস্ট ম্যানেজমেন্ট সেটআপটা তৈরি করেছেন স্যারের উদ্যোগে। এটার জন্য আমরা অসংখ্যভাবে ধন্যবাদ স্যার। আমরা গর্বিত বটে আমাদের দাঁতন এরিয়ার একজন সায়েন্টিস্ট এমন একটা মহৎ কাজে মানে যুক্ত থাকার জন্য। তো থ্যাংক ইউ স্যার আমাদের তরফ থেকে, কলেজের তরফ থেকে। একটা অসম সাহসী কাজ, যেটা আমাদের পক্ষ থেকে মানে 2015 সালে প্রফেসর নন্দবাবুর প্রতিষ্ঠিত গ্রাফিন তৈরির ডেমো দেখলাম। একটা দারুণ জিনিস। আমরা পেন্সিল ইউজ করি, সেই পেন্সিলের যে লেড ব্যবহার করি, সীসা, সেই লেডটাও কিভাবে তৈরি হয় সেটা দেখলাম দারুণভাবে। যেটা আমরা শুধু প্লাস্টিক ফেলে দিই বটে, কিন্তু প্লাস্টিকটা যদি আমরা এক জায়গায় করে সেটাকে আমরা রিইউজ, রিসাইকেল করি, সেটাও উনি দেখালেন দারুণভাবে। তো অসংখ্য ধন্যবাদ স্যার। আমি আমাদের ছাত্রছাত্রীদের অ্যাওয়ার বলবো যে তোমরা প্লাস্টিক সম্পর্কে সজাগ হও অনেক। প্লাস্টিকটা আমাদের খুবই ক্ষতি করে। এখন পরিবেশ দূষণ মেনলি আমাদের প্লাস্টিক দূষণই প্রধান, অন্যান্য দূষণের চাইতে প্লাস্টিক দূষণটাই প্রধান আমাদের বিশ্ব উষ্ণায়নের ক্ষেত্রে। তো আমি এবারে আমাদের অডিয়েন্সের তরফ থেকে কোশ্চেন নেব। তার আগে একটা ছোট্ট কোয়ারিজ আমার স্যারের কাছে, কোশ্চেন নয়, জাস্ট কোয়ারিজ। স্যার আমরা যে বাড়িতে প্লাস্টিক দেখি, আমাদের বাড়িতে বাজার থেকে যখন জিনিসপত্র আনলি, মেনলি এখন সব আমরা ছোটবেলা দেখতাম বাবার সঙ্গে বাজারে যেতাম, একটা ব্যাগ নিয়ে যেতাম হাতে করে, যে ব্যাগে করে বাজার করে নিয়ে আসতাম। কিন্তু এখন কি হয়েছে, সবাই খালি হাতে বাজারে যাচ্ছে,
জাস্ট একটা ক্যারি করে বাজার বাড়িতে নিয়ে আসছে, সঙ্গে সঙ্গে ক্যারিটা ছুড়ে দিচ্ছে। আমি কিছু কিছু জায়গায় দেখছি ক্যারিটা যদি আমরা পুড়িয়ে ফেলি, মানে তাহলে কি প্লাস্টিক দূষণটা কমবে, না সেখান থেকে না না, ওটা তো প্লাস্টিক দূষণ সব থেকে পুড়িয়ে ফেলার জন্যই তো প্লাস্টিক দূষণটা বেশি হচ্ছে। আচ্ছা, যখন আপনি পোড়াচ্ছেন প্লাস্টিকটাকে, সেখান থেকে টক্সিক যে গ্যাসগুলো আসছে, সেটাই তো হচ্ছে মানে পলিউশন করছে, পুরো এনভায়রনমেন্টকে পলিউশন করছে। যেমন কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, আপনার ডাইঅক্সিন, প্রচুর গ্যাস, যেগুলো মিথেন, ইথেন, সবই হচ্ছে পোড়ানোর ফলে হচ্ছে এনভায়রনমেন্টে এসে এনভায়রনমেন্টকে পলিউট করছে। সেই জন্য তো হচ্ছে গভর্নমেন্ট অলরেডি ইনসিনেটার, যেটা ইনসিনেটারে আগে ইউজ করতো পোড়ানোর জন্য, সেটাকে ব্যান করে দিয়েছে, যাতে এই টক্সিক গ্যাসগুলো এনভায়রনমেন্টে না আসে। অ্যান্ড পোড়ানোটা হচ্ছে মানে যদি কেউ পোড়াতে যায় সেটা বন্ধ করা উচিত, পোড়ানোটা উচিত না। তাহলে স্যার আমরা প্লাস্টিকটা মানে দূষণটা রোধ করবো কি করে? মানে আমি প্লাস্টিকটা দূষণ বলতে যে আমি যেটা বললাম যে পলিথিন মানে ইউজ যতটা কম করা যায়, অ্যান্ড রিসাইকেলের জন্য পলিথিনগুলোকে আপনি দেখবেন যে এক জায়গায় অ্যাটলিস্ট কালেক্ট অ্যান্ড সেগ্রিগেশন করে যদি রাখেন, অ্যান্ড আপনারা যদি এখন তো সেল করেন না, বিক্রি করে দেন, তাহলে ওরা নিয়ে গিয়ে ওটাকে রিসাইকেলিং করছে, ঠিক আছে? অ্যান্ড সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যে এক জায়গায় জড়ো করে রাখা। আগে আমরা যখন স্টার্ট করি, আমি বলছি আমরা যখন এই কাজটা স্টার্ট করি, তখন আমরা মার্কেট থেকে জাস্ট অনলি 10 রুপিস পার কেজি করে কিনতাম প্লাস্টিকসগুলো। এখন মানে তার দাম হয়ে গেছে নিয়ার অ্যাবাউট 35 রুপিস পার কেজি। আর এই হোটেলগুলো কি করেছে, প্লাস্টিকগুলোকে আর ফেলছে না, ওরা সেগুলোকে সেগ্রিগেট করে রাখছে, করে আমাদেরকে পাঠিয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে এতে কি হচ্ছে, মানে ইটসেলফ অ্যাকচুয়ালি, মানে যদি আপনি মানে কোনো কিছু ভ্যালু অ্যাডেড করেন, তাহলে দেখবেন ইটসেলফ ওরা সাস্টেন করে যাবে। মেন হচ্ছে ভ্যালু অ্যাডেড করা। থ্যাংক ইউ। সো স্টুডেন্টরা, তোমরা একটা দারুণ জিনিস শিখলে যে প্লাস্টিক যদি বাড়িতে আসে কিংবা কোথাও যদি পাও, তাহলে প্লাস্টিকটা কখনো পোড়াবে না, মানে পোড়ালেও সেখান থেকে টক্সিক আমাদের তৈরি হচ্ছে সোসাইটিকে ধ্বংস করার জন্য। সো প্লাস্টিক আমরা চেষ্টা করবো সব সময় এক জায়গায় জড়ো করে রাখা এবং সেটাকে যত সম্ভব সেল করে দেওয়া, যাতে সেটা অন্য জায়গায় ফ্যাক্টরিতে স্যার যেটা বললেন সেভাবে ইউজ হয়। তো অসংখ্য ধন্যবাদ স্যার আমার তরফ থেকে, যে এত সুন্দর একটা মানে ভিডিও ছবির মাধ্যমে বুঝিয়ে দেওয়া ছাত্রছাত্রীদের। তো আমি অডিয়েন্সের কাছে চাইছি যদি কারোর কোনো কোশ্চেন থাকে, ফার্দার কোয়ারিজ থাকে, তো করার জন্য। মণিশঙ্কর কিছু একটা বলবে, হাত তুলেছে। হ্যাঁ, মণিশঙ্কর বাবু কিছু জানলে হ্যাঁ বলুন। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং স্যার। হ্যাঁ, গুড ইভিনিং। আপনার ভয়েস মানে প্রচুর কম আসছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ একটা এত সুন্দর একটা প্রেজেন্টেশন করার জন্য। আমার দুটো কোশ্চেন রয়েছে। হ্যাঁ বলুন। প্রথম কোশ্চেন হচ্ছে এই মাইক্রো প্লাস্টিক্স, যেটা জলে, আর তো জল ছাড়া জীবন চলে না, জল, সেটাকে কি কোনোভাবে জল থেকে ফিল্ট্রেশন করে আলাদা করার মানে কোনো ফিল্ট্রেশন মেথড আছে যে ওই মাইক্রোপ্লাস্টিক? দেখুন, আমরা যেগুলো অ্যারো ইউজ করছি, অ্যারোতে অনেকটাই হচ্ছে চলে যায়, কিন্তু বেসিক্যালি যে ধরুন আপনি ওয়াটার থেকে আপনি করে নিচ্ছেন, মানে সেপারেট করতে পারছেন, কিন্তু আমরা যে প্যাকেট ফুড খাচ্ছি আমরা, সেগুলোকে কিভাবে ধরুন আপনি মিল্ক খাচ্ছেন, প্যাকেটে হচ্ছে মিল্ক, দুধ নিয়ে আসছেন, সেগুলো আপনি কি করে অ্যাভয়েড করবেন? চিপস খাচ্ছেন, সেগুলো অ্যাভয়েড করবেন কি করে? কুরকুরাতে তো অলরেডি প্লাস্টিক আছে। আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করছিলাম, যেটা হচ্ছে আপনি প্রেজেন্ট করেছেন খুবই মূল্যবান আপনার আবিষ্কার। ওই এক আবিষ্কারের বেলা আপনারা যেমন বলছেন যে ওয়েস্ট প্লাস্টিকের দাম বেড়ে গেছে, এটা সত্য, কারণ আপনাকে পণ্য কিনতে হচ্ছে, আবার ওখানে মানে গ্রাফিনের কস্ট কমিয়ে দিচ্ছেন, আপনি সমাজের উপকার করছেন, অন্যদিকে এগুলো হয়ে থাকে, একটা ব্যালেন্সিং চলে আসে। আমরাও সায়েন্সে কাজ থেকে একটু বুঝি। তো আপনি যে ক্যাটালিস্টটা ব্যবহার করছেন বললেন, ওটা তো পেটেন্ট করে দিয়েছেন, কি ধরনের ক্যাটালিস্টটা ব্যবহার করছেন এটা কি বলা যাবে? হ্যাঁ, দেখুন, ক্যাটালিস্টটা আমরা বেসিক্যালি ইউজ করি হচ্ছে ক্লে টাইপ,
না বেন্টোনাইট, GSM-5, নয় দ্যাট আদার মেটাল ক্যাটালিস্টও হচ্ছে আমরা ইউজ করি। অ্যাকচুয়ালি আপনাকে বিভিন্ন মানে অনেকগুলো দেখিয়েছি, সোর্স দেখিয়েছি, কখনো ওয়েস্ট প্লাস্টিক, ওয়েস্ট টায়ার, কখনো এগ্রিকালচার ওয়েস্ট, তো ডিফারেন্টের ক্ষেত্রে ডিফারেন্ট। অ্যান্ড ওই জন্য আমি বললাম যে আমাদের অপটিমাইজ করতে নিয়ে অ্যাবাউট 2 years লেগে গিয়েছিল যে কিভাবে আমরা হচ্ছে ভালো প্রোডাক্ট আমরা তৈরি করতে পারি। অ্যান্ড নয় দ্যাট স্টিল অ্যাকচুয়ালি মানে এখন পর্যন্ত আমরা ট্রাই করছি আর ওর হচ্ছে কোয়ালিটি বাড়ানোর জন্য। আচ্ছা, অন্য আর কেউ কোনো কোয়ারিজ যদি থাকে? স্যার আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ, স্যার এই যে মাইক্রোপ্লাস্টিক যেটা ফুড বা ওয়াটারের সাথে কন্টামিনেটেড হচ্ছে, এটা কি ইনিশিয়ালি হচ্ছে, মানে ধরুন কোনো নতুন প্লাস্টিক প্রোডাক্ট আমি সাপোজ ওয়াটার বোতল নতুন যদি হয়, তাতে ইউজ করলে কি সাথে সাথে মাইক্রোপ্লাস্টিক কি পাচ্ছি না কিছুদিন পর পাবো? কতটা? না সঙ্গে সঙ্গে যে নয়, বাট দেখুন একটা হচ্ছে ধরুন পেট যে ওয়াটার বোতল যেটা বললেন ওয়াটার বোতল, আমরা বেসিক্যালি যে ওয়াটার হচ্ছে ড্রিঙ্ক করে আমরা তো থ্রো করি না, আমরা ঘরে এসে রেখে দিই। হ্যাঁ রেখে দিই, ওইটাকে আমরা হচ্ছে এখন ইউজ করি, দেখবেন যে মানে অনেকবারই ইউজ করি। হ্যাঁ, যতক্ষণ না পর্যন্ত নোংরা না হচ্ছে পুরোপুরি। কিন্তু তাতে আমরা কখনো ভাবি না যে এই যে ওয়াটারের বোতলের যে মানে মুখ যেটাকে ট্যাপের কাছাকাছি আমরা দেখবেন ওখানে কিন্তু ব্যাকটেরিয়া ওখানে জমে থাকে। হ্যাঁ, ওটা এখন আমরা ধ্যান দিই না, ওই জন্য এইসব বোতল মানে ইউজ করা উচিত নয়। মানে বা যদিও আমিও একটা এতে অ্যাটেন্ড করেছিলাম যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক, বাট বেসিক্যালি সিঙ্গেল না, আমরা কোনোভাবে যদি ওটাকে সিঙ্গেল না করে মাল্টিপল ব্যবহারের জন্য তৈরি করি তাহলে কিন্তু প্লাস্টিক অনেকটাই কমবে। ধরুন এখন এই যে 20 লিটারের জলের পাউচ গুলো হয় না, সেইগুলো যদি বলেন যে প্রথম দিকে হচ্ছে না কিন্তু রেগুলার বেশি নিয়ে ইউজ করার পরে ওটা আসছে, তাহলে কতদিন পরে ওগুলোকে আমরা চেঞ্জ করতে পারি যেটা তাহলে মাইক্রোপ্লাস্টিকটা আসবে না? আগে তো প্রথম হচ্ছে আমরা ওখান থেকে টেস্ট করতে হবে যে আমরা মাইক্রোপ্লাস্টিক কতটা আসছে। আচ্ছা, হ্যাঁ না, মাইক্রোপ্লাস্টিক কতটা আসছে মানে না টেস্ট করলে ধরুন কাউকে বেসিক্যালি ব্লেম তো করা যাবে না। বাট যদি আপনি বারবার ইউজ করেন, মানে কোনো একটা জিনিস যদি বারবার ইউজ করেন কিছুটা প্লাস্টিক, আপনি দেখবেন না সব থেকে মানে ভালো এক্সাম্পল আপনাকে দিচ্ছি আমি, আমরা যে ননস্টিক এগুলো ইউজ করি, কড়াই ননস্টিক সব কিছু ইউজ করি, কিছুদিন পরে আপনি দেখবেন যে টেফলন যে থাকে সেটা কিন্তু উঠে গেছে। হ্যাঁ, সেটা উঠে কোথায় গেছে বলুন? আমাদের খাবারের সাথে নিচ্ছে। আমি আরেকটা কড়াই দেখেছি, ওটা কি কোনো ক্ষতি আছে? অ্যানোডাইজড যেটা, যতক্ষণ নাই ওর এটা যাচ্ছে। আমরা তো দেখুন আমরা অনেক কিছু মেনটেন করি না, আমরা তো যে সকল মানে এগুলো ইউটিলাইজ করি, সার্ফ ইউটিলাইজ করা মানে তো ওখান থেকে ওর যে কোটগুলো আছে ওখান থেকে তো কোটগুলো নষ্ট হয়ে যায়। সব থেকে ভালো ইউজ করা হচ্ছে লোহার কড়াই ইউজ করুন। না আমি একটা ইউজ করি, এটা লোহার কড়াই, লোহার উপরে অ্যানোডাইজড করা, সেটা কতটা মানে ঠিক আছে, আপনি দেখবেন যে কোটটা যেন না উঠে। আচ্ছা, সবথেকে পিওর লোহাই। না ওটা অ্যানোডাইজ যেটা সেটা আপনার কোটিং থাকে না, অক্সিডাইজ করে উপরের পার্টটা স্মুথ করা থাকে আর কি, মানে কোনো প্লাস্টিকের কোটিং থাকে না আর কি ওটাতে। হ্যাঁ, ওটাকে অ্যানোডাইজ করে। মূলত আমরা বেশিরভাগ প্লাস্টিক ইউজ করি জলের ক্ষেত্রে। হ্যাঁ, জলের ক্ষেত্রে প্লাস্টিক তো বেশি ইউজ হয় আমাদের। অ্যান্ড নয় দ্যাট প্লাস্টিক, আমি প্লাস্টিক প্যাকেটেই তো সবকিছু হচ্ছে। হ্যাঁ,
আমি বলবো না চা আমি মানে অনেক লেবারকে দেখেছি ওরা চা খেয়েছে প্লাস্টিক প্যাকেটে চা ঢেলে নিয়ে আসে গরম গরম চা। এটা তো আরো বেশি ক্ষতিকর। আরো বেশি ক্ষতিকর। চা আপনার ধরুন ফুটপাত দোকানে ঘুগনি সবই হচ্ছে প্লাস্টিক প্যাকেট, সবই প্লাস্টিক প্যাকেটে নিয়ে যায়। ওগুলো প্লাস্টিকটাকে মানে যাতে বেশি ইউজ না করা যায় সেগুলো ট্রাই করে ভালো আর কি। আচ্ছা, যে সকল প্লাস্টিকটা মোটা ধরনের সেগুলোর ক্ষেত্রে রেস্ট্রিকশনটা কতখানি? না, যদিও ইন্ডিয়া গভর্নমেন্ট অলরেডি ব্যান করেছে 120 মাইক্রনের নিচে প্লাস্টিক ব্যান করে দিয়েছে। 120 মাইক্রন থিকনেসের উপরে হচ্ছে মানে ইউজ করতে বলছে। কিন্তু আপনি দেখুন না মার্কেটে যখন যায় ওরা একটু লুকিয়ে রাখে প্লাস্টিক গুলোকে না। 120 মাইক্রনের উপরে যখন প্লাস্টিক গুলো কিনবে তার তো দাম বেশি, ওরা ওটা দেবেই না। ওরা তো ঠিক মানে সব থেকে লো থিকনেসের প্লাস্টিক গুলোকে রাখে। হ্যাঁ, বিশেষ করে মার্কেটে যেগুলো ব্ল্যাক কালো কালারের প্লাস্টিক, কালো প্লাস্টিক একদমই ইউজ করবেন না, একদম মানে একেবারে ইউজ করবেন না কালো প্লাস্টিক, টোটালি ব্যান করুন। মানে ব্ল্যাক, নট অনলি ব্ল্যাক প্লাস্টিক, নট অনলি দ্যাট। আপনি দেখবেন যে অনেক সময় খাবার ওই জোম্যাটো এরা আছে ব্ল্যাক কন্টেনার হচ্ছে প্যাক করে দেয়, ওগুলোকে অ্যাভয়েড করা উচিত। আচ্ছা, আর কারোর কোনো কোয়েরিজ বা কোশ্চেন আছে? থ্যাংক ইউ স্যার। আরেকটা কোশ্চেন, এই সুশোভন সোম মনে হয় হাত তুলেছে, দেখো না, ও ভুল করে তুলে ফেলেছে। ও আচ্ছা, আর একটা ওই কন্ডাক্টিভিটির গ্রাফিনের কন্ডাক্টিভিটির ব্যাপারে এলো বিষয়টা, সেখানে এমনি নর্মাল টেম্পারেচারে কন্ডাক্টিভিটির কথা বলা হচ্ছে যে কপারের কাছাকাছি। এবার সেটা যদি আমি লো টেম্পারেচারে যাই তার কন্ডাক্টিভিটিটা, তার ক্যারেক্টারটা কিরকম হবে আর কি, মানে সে ব্যাপারে কোনো আইডিয়া দেন আর কি। ওটা তো প্রেসার দিয়ে তৈরি করা হয়, মানে লো টেম্পারেচারে আমি মানে লো টেম্পারেচারে দেখুন কন্ডাক্টিভিটি বেসিক্যালি যদি আপনি টেম্পারেচার কন্ডাক্টিভিটি কমে যায় যেগুলো বলুন। এমনি নরমাল কিছু মেটেরিয়াল সাথে আমি যদি প্রেসার জেনারেট করি যে লো টেম্পারেচারে ও সুপার কন্ডাক্টিং নেচার দেখিয়ে দেয় আর কি। সুপার কন্ডাক্টিভিটি অ্যাকচুয়ালি মানে সুপার কন্ডাক্টর যে প্রপার্টিস আপনি গ্রাফিনে পাবেন না, বাট আদার যে আপনি যেটা বলছেন যে সুপার কন্ডাক্টিভিটি যে মানে লো মার্কাইটে যেমন যাচ্ছেন আপনি -4 ডিগ্রি সেন্টিগ্রেডে হচ্ছে, -4, হ্যাঁ নর্মাল টেম্পারেচার তো আপনি পাবেন না, মানে সুপার কন্ডাক্টিভিটি নর্মাল টেম্পারেচার তো আসছেই না, তাই না? ভেরি লো টেম্পারেচার। কেউ যে নর্মাল টেম্পারেচারে কেউ আজ ডিসকভার করলে কালই নর্মাল পাবে না। এটা লো টেম্পারেচারে গেলেও কি মানে যেহেতু পাওয়ার প্রেসার দেওয়া হচ্ছে, প্রেসার দিয়ে তৈরিটা করা হচ্ছে, যেমন এমনি আয়রন বেস সুপার কন্ডাক্টর কিছু আছে সেগুলো এমনি নর্মালি আপনার সুপার কন্ডাক্টর নয়, কিন্তু যদি প্রেসার জেনারেট করা হয় ও সুপার কন্ডাক্টিং হয়ে যায়। প্রেসার ক্রিয়েট করে তো আসছে কেমন সেগুলো টেম্পারেচার আপনি দেখুন না কত জিরো নিচেই চলে যায়, জিরো অনেক নিচে যায়। হ্যাঁ, জিরোর অনেক নিচে যায়। রিসেন্ট ধরুন আমাদের একটা কাজ হলো আপনার 24K নিচেই সুপার কন্ডাক্টর নেচার দিচ্ছি আর কি। 4K প্রেসার জেনারেটটা অন্যভাবে করেছি, আয়ন রেট করে প্রেসার জেনারেট করা হয়েছে আমাদের। না, এই গ্রাফিনের ক্ষেত্রে যেহেতু শুরুতেই আমরা প্রেসার দিয়ে তৈরি করছি, সেই ক্ষেত্রে এই ধরনের সম্ভাবনা আছে। সুপার কন্ডাক্টিভিটি গ্রাফিনের এখন পর্যন্ত আমার মানে লিটারেচার আমি তো স্টাডি করিনি, মানে পাইনি। সুপার কন্ডাক্টিভিটি আই ডোন্ট থিঙ্ক সো দেখাবে কিছু। ঠিক
ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। যদি কোনো কোশ্চেন থাকে আপনারা করবেন। তো আমি কিদির বাবুর কাছে দিয়ে দিচ্ছি নেক্সট পার্টের জন্য। আমরা প্রায় অন্তিম পর্যায়ে পৌঁছে গেছি। এরপরে প্রোগ্রামের ভোট অফ থ্যাঙ্কসটা জানাবেন আমাদের বিভাগের লাইব্রেরি সেন্ট্রাল লাইব্রেরির প্রধান অমিত কুমার দাস। ওনাকে ভোট অফ থ্যাঙ্কসের জন্য আমি অনুরোধ জানাই। নমস্কার, আমি প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের এই অনুষ্ঠানের যারা অ্যাকচুয়াল প্রাণ প্রতিষ্ঠা করেছেন, অডিয়েন্স, আমাদের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, অধ্যাপক অধ্যাপিকাবৃন্দ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, আপনাদেরকে সকলকে অনেক অনেক ধন্যবাদ। এরপরেই আমি ধন্যবাদ জানাবো আমাদের কলেজ কর্তৃপক্ষকে ও অর্গানাইজিং যে কমিটির মেম্বার ডক্টর প্রীতিরঞ্জন সাহু, ডক্টর আলাউদ্দিন দফাদার, ডক্টর শুভঙ্কর সর্দার, প্রফেসর পূর্ণ জানা, প্রফেসর দীপ্তনু রয়, ডক্টর মণিশঙ্কর সাউ, প্রফেসর বিষ্ণুপ্রিয়া জানা, প্রফেসর সুতপা চক্রবর্তী, প্রফেসর সুভাষচন্দ্র সেন, প্রফেসর তাপস কুমার চন্দ, প্রফেসর সৌম্য দাস, প্রফেসর শম্ভু আচারিয়া, আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। এরপরেই আমি ধন্যবাদ জ্ঞাপন করব আমাদের সিনিয়র মোস্ট প্রফেসর অমল চট্টোপাধ্যায় মহাশয়কে আমাদের এই অনুষ্ঠানে আজকে সভাপতিত্ব করার জন্য এবং মূল্যবান বক্তব্য তুলে ধরার জন্য। আর অ্যাট লাস্ট বাট নট দ্য লিস্ট, যার কথা শুনে আমরা ঋদ্ধ হলাম, যিনি আমাদের এই অনুষ্ঠানের মধ্যমণি, সেই বিশিষ্ট ব্যক্তি, শুধু ভারতবর্ষের নয় সারা বিশ্বের একজন অন্যতম ব্যক্তিত্বকে আমরা যাকে পেয়েছি আজকে এই অনুষ্ঠানে, প্রফেসর নন্দগোপাল সাহু মহাশয়কে আমি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের অর্গানাইজিং কমিটির পক্ষ থেকে। আবারও কোনো সময় আপনাকে আমরা আবার শুনবো এবং সমৃদ্ধ হবে এটুকু আশা রাখছি স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড গুড নাইট। গুড নাইট। গুড নাইট স্যার। গুড নাইট। তাহলে এখন আমি লিভ করছি। ঠিক আছে, আবার কথা হবে। হ্যাঁ, যদি কোনোদিন অ্যাকচুয়ালি আমি গেলে হচ্ছে ওই পুজোর সময় যাই, তখন তো সব জায়গাতে ছুটি থাকে। হ্যাঁ, এই বাড়ির দিকটা যখন আসবেন যদি একটু আগে থেকে ইনফর্ম করা